নমস্কার। পৃথিবীর কোনো সরকার এত তাড়াতাড়ি এত কাজ করে ফেলতে পারেনি যেরকম পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার বাহাদুর করে চলেছেন। তো ফল প্রকাশের দিন থেকে ধরলে 15 দিন, শপথ গ্রহণের দিন থেকে ধরলে দিন 10 হয়েছে। তো তার মধ্যেই এত কাজ করে হয়ে গেছে, সেটা সেই বালক ব্রহ্মচারীর কাজের সঙ্গে তুলনীয়। তো বালক ব্রহ্মচারী কী কাজ করতেন আমি ঠিক জানি না, কিন্তু তার ভক্তরা সেই সময় দেয়ালে লিখতেন যে বাবার কাজের স্পিড অত্যন্ত বেশি, কাজেই ফগ সৃষ্টি হবেই। তো ধোঁয়াশা বা ধুলো বা অন্য কিছু না লিখে ফগ কেন লিখতেন জানি না, কিন্তু এটাই লিখতেন। তো এখানে কাজের গতি এত বেশি যে এখানেও কিছু পরিমাণে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। তো সরকারের সাধারণভাবে প্রথম কাজ হয় মন্ত্রিসভা তৈরি, তো সেটাকেই প্রাথমিক কাজ ধরা হয়। তো এখানে আপনারা জানেন যে সরকার এতই কাজ করছে যে পুরো মন্ত্রিসভা এবং কার কী দায়িত্ব ঠিক করতে পারেনি। দিল্লি থেকে যখন রিমোট কন্ট্রোলের নির্দেশ আসবে তখন নিশ্চয়ই তারা করে ফেলবে। তো তার জায়গায় তারা এত কাজ করছে, তার প্রথম জিনিসটাই কি, প্রথম কাজটাই হলো ধরপাকড়। তো তৃণমূলের লোকজনকে গুন্ডামির অভিযোগে ধরা হচ্ছে। তো তার সত্য মিথ্যা আমার জানা নেই, যদি ধরা হয় গুন্ডামি করে থাকেন, দুর্নীতি করে থাকেন, তো তৃণমূল বুঝে নেবে, নইলে বেশ করছে। কিন্তু অন্যান্য যে সমস্ত জিনিসগুলো চলছে, সে কথা বলার জন্য ধরপাকড়, তারও কোনো শেষ নেই। তো গর্গ চট্টোপাধ্যায়কে কদিন আগে ধরা হয়েছিল নির্বাচনে নাকি নির্বাচন কমিশনকে অপমান করার জন্য না কি একটা ব্যাপারে, ঠিক আমার মনে নেই, এতই তুচ্ছ অভিযোগ, কিন্তু তিনি এখনও জেল হেফাজতে। তো অভিযোগটা ছিল নেহাতি ভোট সংক্রান্ত, যেটা আগেই বললাম। তো এছাড়াও কয়েকদিন আগে কাগজে পড়েছি যে নদিয়ার সুকুমার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও কুরুচিকর পোস্ট সংবাদ মাধ্যমে দেওয়ার জন্য। এটা বেরিয়েছে 17ই মে আনন্দবাজার.com-এ। তো এর আগে বিগ নিউজ 24/7 এখানে দেখলাম যে পুলিশ মাজিনুর রহমান এবং আলী হোসেন, এই দুজন ইউটিউবারকে উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার করেছিল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য এবং হুমকি দেবার কারণে। তো পার্ক সার্কাসে একটা বিক্ষোভ হচ্ছিল বলে শোনা গেছে, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ফরিদুল ইসলামকে। শোনা যাচ্ছে তার কারণটা হচ্ছে তিনি ইউটিউবে নাকি লাইভ করছিলেন, এরকম কিছু একটা। এটা আমি নিশ্চিত নই, রঞ্জিত সুরের লেখায় পড়েছি এপিডিআরের। তো এইগুলো শোনা যাচ্ছে। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, হুমকি, কুরুচিকর কথা, এই সমস্ত কথা স্রেফ কথা বলার জন্য অন্তত 5টা গ্রেপ্তার এর মধ্যে হয়ে গেছে নতুন সরকারের শপথ নেওয়ার দিন থেকে আজ পর্যন্ত, মানে অন্তত আমি যেটুকু জানি। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আপনারা যারা এই অনুষ্ঠানটা শুনছেন তারা নিশ্চয়ই অম্বিকেশ মহাপাত্রের নাম জানেন। তো অম্বিকেশ মহাপাত্রকে গ্রেপ্তার করেছিল মমতা সরকার, পূর্বতন সরকার, এবং সেটা একটা কার্টুন ফরওয়ার্ড করার অপরাধে। কার্টুনটা আমি দেখিনি, কেমন ছিল বলতে পারবো না, নিশ্চয়ই কুরুচিকর টাইপেরই কিছু ছিল। তো কথা হচ্ছে সেটা গ্রেপ্তারটা হয়েছিল পূর্বতন সরকার আসার 1 বছর পরে, এবং রোদ্দুর রায় গ্রেপ্তার হয়েছিলেন ইউটিউবে তথাকথিতভাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলার জন্য। তো সেটা হয়েছিল গত সরকারের শেষ পর্বে। তো এই দুটো নিয়ে প্রতিবাদ হইচই হয়েছিল, প্রচণ্ড সংবাদ মাধ্যম তাতে নেতৃত্ব দিয়েছিল, একদম ঠিক করেছিল, বেশ করেছিল। কিন্তু তা বাদে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিগত 15 বছরে কুরুচিকর মিম মন্তব্যের জন্য কেউ গ্রেপ্তার হয়েছেন বলে আমি অন্তত শুনিনি। কেউ জানলে আমাকে জানাবেন। তো এই তুলনাটা কেন আসছে, কারণ 15 বছরে 2টো গ্রেপ্তার, আর এই সরকারের প্রথম 7 দিনেই অন্তত 5-7 দিন বা 10 দিনেই অন্তত 5টা গ্রেপ্তার। তো কাজের গতি যে অত্যন্ত বেশি, সে নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। এবং আরও খুব কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে যে এতে সংবাদ মাধ্যম এবং সুশীল সমাজের বিশেষ কিছু এসে যাচ্ছে না। কারণ একটা ব্যাপার মাথায় রাখতে হবে, কাজের গতি যেহেতু এই সরকারের প্রচণ্ড বেশি, কাজেই এই সরকারের আমলে বাক স্বাধীনতা কখনো ক্ষুণ্ণ হয় না, সেগুলো পূর্বতন সরকারের আমলে হয়েছে। তো এর সঙ্গে আরও চমৎকার ব্যাপার যেটা, আমি কেন কথাটা বললাম, কারণ যে 2-1 দিন আগে এটাও আনন্দবাজারের খবরেই পড়েছি যে ফলতার বিরোধী প্রার্থী সম্পর্কে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে ভোট শেষ হোক, ওর ব্যবস্থা করব, সেই দায়িত্ব আমার। আমি জানি না, আমি শুনিনি, আনন্দবাজারে পড়েছি। তো নিঃসন্দেহে এটা হুমকি নয়, কুরুচিকর তো নয়ই, কারণ নতুন সরকারের আমলে গদি মিডিয়া যা বলে, তো তাতে বাক স্বাধীনতা কখনো ক্ষুণ্ণ করা হয় না। সরকার পক্ষের লোক যাই বলুন, তাতে কুরুচিকর কিছু থাকে না। তো নইলে দিলীপ ঘোষ কয়েকদিন আগেই তো একটা অপশব্দ ব্যবহার করে কাউকে মারবেন বা ঠ্যাঙাবেন কিছু একটা বলেছিলেন।
তো পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত বিধায়ক রিতেশ তিওয়ারি খুব স্পষ্ট হিন্দিতে খোলসা করে জানিয়ে দিয়েছিলেন তিনি তাঁর বিধানসভা কেন্দ্রের কোনো মুসলমানের জন্য কিছুমাত্র কাজ করবেন না, কারণ মুসলমানরা তাকে ভোট দেয়নি। তো ভোটের আগে শুভেন্দু স্বয়ং এবং অমিত শাহ কী বলেছিলেন সেসব আর যোগ করলাম না। মোদ্দা কথা যেটা আপনাদের বুঝতে হবে যে এগুলোর কোনোটাই হুমকি না, কুরুচিত তো আদৌ কোনো প্রশ্ন নেই। কারণ এক হচ্ছে যে এই সরকারের কাজের গতি অত্যন্ত বেশি, দুই হচ্ছে এই সরকারের আমলে কোনো সন্ত্রাস হয় না, ভাষা সন্ত্রাস নয়, এমনি সন্ত্রাসও হয় না, যেটুকু হয় তার দায়িত্ব বিরোধীদের। এই যেমন ধরুন ফলতার যে জাহাঙ্গীর নামক ভদ্রলোক যার উদ্দেশ্যে শুভেন্দু এই কথাগুলি বলেছিলেন, তো তিনি তো স্বেচ্ছায় একদম জায়গা ছেড়ে দিয়েছেন যে আমি আর ভোটে লড়বো না বাবু, সেখানে কুরুচি হুমকি ইত্যাদির কোনো ভূমিকা ছিল না। তো যেটুকু দায়িত্ব ফলে বুঝতেই পাচ্ছেন সেটা সম্পূর্ণ বিরোধীদের। এবং তৃতীয়ত এবং সম্পূর্ণ বেশি সেটা হলো সৌমিক ভট্টাচার্য শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করতে পারেন, মানে ভয়ঙ্কর সংস্কৃতি সম্পন্ন মানুষ, তাই নিয়ে চারদিকে হু হা। তো তার একটা অংশ আপনাদের দেখাতে পারলে ভালো হতো, কিন্তু লম্বা হয়ে যাবে ফলে দেখালাম না। কিন্তু যেহেতু উনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করতে পারেন, যেটা ভূভারতে কেউ কখনো পারেননি, তো সেই জন্যে এই সরকারের আমলে সন্ত্রাস কুরুচিকর কাজকর্ম কিচ্ছু হয় না। এবং 4 নম্বর হচ্ছে গদি মিডিয়ার সঞ্চালকরা সবাই এখন গেরুয়া টাই পরার কম্পিটিশান করছেন, এবং যিনি পরে পড়েছেন তাকে যিনি আগে পড়েছেন খুব সমালোচনা করছেন, কে নব্য কে আদি, এই নিয়ে কম্পিটিশান লেগে গেছে, কে বা আগে প্রাণ করিবেক দান। এবং শেষ পর্যন্ত যে আমাদের বিরোধী দল যারা আছেন তারা এই যে এতগুলো গ্রেপ্তারি বললাম বাক স্বাধীনতার বিরুদ্ধে গর্গ চট্টোপাধ্যায় সহ, এগুলোর মানে সরাসরি মানে বিবৃতি দিয়ে নিন্দেটুকু অবধি করে উঠতে পারেননি, মানে অন্তত অফিসিয়াল চ্যানেলে এমন নজরে পড়েনি। তো খবর টবর পেয়েছেন কিনা আমার সন্দেহ আছে। তো তারা মোটামুটি ঘুমোচ্ছেন, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় এই নীতিতে। তো শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি অফিস রং করবেন, তা বেশ করবেন, কিন্তু তিনি কোনো খবর পাননি আর কি এইসব নিয়ে, নইলে বিবৃতি অতি অবশ্যই দিতেন। তো ফলে এরা যখন শীত ঘুমে তখন সরকার দ্রুতগতিতে মসৃণভাবে কাজ করে যাবে। শক্তি চট্টোপাধ্যায় একদিকে আবৃত্তি হবে, অন্যদিকে প্রচুর পরিমাণে যারা কুরুচিকর কথাবার্তা বলছেন তাদেরকে ধরপাকড় করা হবে, এ নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয়। তো সেটা হচ্ছে, হবারই কথা। তো এইটা একটা কাজ বলতেই তো আমি প্রচুর সময় নিয়ে ফেললাম। তো দ্বিতীয় কাজটা হলো খুব বড় কাজ, যেটা যে পাড়ার মোড়ে মোড়ে বলুন, রেল স্টেশনের ধারে বলুন, তো দোকানদার ভাইদের জন্য প্রচুর কাজকর্ম হচ্ছে, ভাই এবং বোনদের জন্য। তারা সবাই পেয়ে গেছেন একদম দুয়ারে বুলডোজার প্রকল্প। এই দুয়ারে বুলডোজার প্রকল্পের মাধ্যমে হচ্ছে বিকল্প কর্মসংস্থান। ওরা এক জায়গায় বসে বসে জিনিস বিক্রি করে খুব কুড়ে হয়ে যাচ্ছিলেন, তাদেরকে তুলে ভালো কাজ, মানে বেরোলেই অন্য জায়গায় গেলেই তো কাজ পাওয়া যাচ্ছে, তো গেলেই তারা কাজ পেয়ে যাবেন, এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এইটা থেকে নিয়ে দেখলাম যে বামপন্থীরা তবু কিছুটা নেমেছেন, তো তারা মোটেই ভালো কাজ করছেন না। এই সমস্ত নিয়ে গোলযোগ পাকানোর কোনো কারণ নেই। তো তৃণমূলে এখনও শীত ঘুমে। তো কথা হচ্ছে যে ওইটুকু বাধা কোনো ব্যাপার নয়, ওইটুকু বাধাকে অতিক্রম করেই কিন্তু সরকার দ্রুতগতিতে কাজ করছে, ফলে কিছু ফগ সৃষ্টি হবে। এই যে বামপন্থীদের গোলমাল, এটা একটা ধোঁয়াশা বলতে পারেন আমরা। তো এইটা আর একটা কাজ 2 নম্বর। 3 নম্বর কাজটা হচ্ছে যে আমাদের প্রিয় গোপালক ভাইরা পেয়েছেন ঘরে গরু রাখার অধিকার। একদিন তাদের গরু অন্য লোকেরা জোর করে কিনে বিক্রি করে দিচ্ছিল, যেমন পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে পুজো হয় না, জোর করে সব খারাপ জিনিস হতো একদিন। তো গরু বাড়িতে রাখার উপায় ছিল না, তো সেই গরু বিক্রি করে দিচ্ছিল অন্য লোকেরা। এখন তারা নিশ্চিন্তে গরু বাড়িতে রাখতে পারেন। তো সেই নিয়ে অনেকে কান্নাকাটি করছেন যে আমরা গরু কিনেছিলাম বেচার জন্য, তো অনেক গোয়ালায় কিনেছিলেন, এখন ঋণ শোধ করবো কী করে, শুনতে পাচ্ছি বেশ কয়েকজন আত্মহত্যাও করেছেন। কিন্তু এইসবে কান দেবেন না, কারণ আপনারা সবাই জানেন যারা বাড়িতে গরু রাখেন, গরু রাখতে রাখতে তারা গরুকে মা বলে ডাকতে ভুলে যান, গরুকে কেনা বেচার সামগ্রী মনে করেন। উল্টো দিকে যাদের বাড়িতে কোশ্চিনকালেও কোনো গরু নেই, শহর টহরে থাকেন, তারা সবাই গরুকে মা বলে ডাকেন, এবং এটাই হচ্ছে আদর্শ জিনিস। গরুর সঙ্গে যাদের সংযোগ নেই তারা গরু সম্পর্কে মতামত দেবেন, যেমন ওই দিলীপ ঘোষ দিয়েছেন, বলেছেন গরুর মাথায় হাত দিলে রক্তচাপ কমে। তো এগুলো খাঁটি কথা। যাদের বাড়িতে গরু নেই তারাই বলবেন গরু কী জিনিস, যারা কখনো মহাকাশে যাননি তারাই বলবেন স্পুতনিক কী জিনিস,
যারা কখনো ফিজিক্সের চর্চা করেননি তারাই বলবেন যে কি করে হনুমান লাফ দিয়ে মঙ্গল গ্রহে চলে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি। তো এটাই যুগের ধর্ম। বাদবাকি গোপালক যারা চেঁচামেচি করছেন সেই ভিডিও দেখাতে পারলেও ভালো হতো, কিন্তু খুঁজে দেখে নেবেন, কারণ অনেক হিন্দু গোপালক তিনি খুব চেঁচামেচি করছেন যে আমাদের কী হবে গো, কিন্তু ওই মরা কান্নায় কান দেওয়ার কোনো কারণ নেই। তো উল্টো দিকে 4 নম্বর কাজ যেটা, 4 নম্বর না 5 নম্বর গুলিয়ে ফেলেছি, যাই হোক, সেটা হচ্ছে যে শিক্ষকরাও এই প্রজন্মে পাচ্ছেন সর্বোচ্চ সম্মান। তো তারা নির্ঘাত পেতে চলেছেন গাদা গাদা ডিএ। একটা মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু কেউ ঘোষণা করে উঠতে পারেননি। সেটা নেহাতি ঘটনাচক্রে কিছুদিনের মধ্যেই তারা গাদা গাদা ডিএ পাবেন, এত ডিএ পাবেন যে খুব সম্ভবত মাইনে ছাপিয়ে চলে যাবে। তো তাতে কেউ নজরও দেবে না, এটা হচ্ছে দ্রুতগতিতে কাজ করার কামাল। তাতে কেউ নজরও দেবে না, কারণ মনে রাখতে হবে যে ভাতা এখন আর কোনো ভিক্ষা নয়, ভাতা হলো অধিকার। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, মুসলমান ভাইরা ঈদে আর কেউ গরু খাচ্ছেন না। তো যা শোনা যাচ্ছে যে কিছু কিছু বিশ্বাসঘাতক হিন্দু ভাই গরু বেচতে পারলাম না বলে কান্নাকাটি করলেও মুসলমান ভাইরা প্রায় গোরক্ষা সমিতি বানিয়ে ফেলেন। তারা কেউ গরু কিনছেন না, বলছেন হিন্দুরা তোমরা তোমাদের মা গরু, তাকে আমরা কিনতে পারবো না। তো এমনই অসাধারণ সরকার যে মুসলমানদের পর্যন্ত গরু ভক্ত বানিয়ে ছেড়ে দিয়েছে। এত বড় সাফল্য ভূভারতে কোনো সরকার কিন্তু আজ পর্যন্ত পায়নি। তো গোরক্ষা সমিতি বানাচ্ছে মুসলমানরা, ভাবুন তো। শুনতে পাচ্ছি যে তারা গরু এবার খাবেনই না, এবছর পাঁঠায় কাজ ছাড়বেন, সামনের বছর তারা সহি একদম সনাতনী কায়দায় সেফ লাউ কুমড়ো কুরবানি দেবেন। তো এগুলো শোনা যাচ্ছে। কিছু বিশ্বাসঘাতক হিন্দু ভাই যতই কান্নাকাটি করুন। এছাড়াও হিন্দু ভাইদের সম্পর্কেও আমি যেটা আন্দাজ করতে পারি যে তারা আশ্বিন মাসে যখন পুজো টুজো আসবে, তখন লম্বা নবরাত্রি আসে, তখন 1 মাস ব্যাপী পশু বলি বন্ধ রাখবেন, মাংস খাবেন না। এছাড়াও শনি মঙ্গলবার এবং বুধ বৃহস্পতিবার কেউ মাছ মাংস খাবেন না। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ফাল্গুন এবং চৈত্রে তাদের জোর করে একদিন মাছ মাংস খাইয়ে দেওয়া হতো, সেটাও বন্ধ হয়ে যাবে, আর মাছ মাংস খাওয়ার উপায় থাকবে না। এটা কোনো খবর নয়, এটা আমি আন্দাজ করে বলছি, এরকম হতে পারে। তো এইটা গেল সরকারের রাজ্য স্তরে প্রচণ্ড বড় কাজ। তো কিন্তু এটা ডবল ইঞ্জিন সরকার আপনারা জানেন, ফলে কেন্দ্রীয় সরকারেরটাও এখানে ধরতে হবে, তারাও বিপুল গতিতে কাজ করে চলেছে। তো এর মধ্যে আসতে চলেছে, খবর পেলাম যে 2 টাকাকে 1 টাকা ভাবুন প্রকল্প। তো এইটা একজন কেন্দ্রীয় সরকার এর পদাধিকারী নাকি অন্য রাজ্য সরকারের পদাধিকারী, আমি ভুলে গেছি, তিনি বলেছেন যে ডলারের দাম এত বেড়ে যাচ্ছে, তাতে চিন্তা হওয়ার কিছু নেই, 2 টাকাকে 1 টাকা ভাবুন, তাহলেই দেখবেন যে ডলারের দাম এখন 100 আছে, সেটা কমে 50 হয়ে যাবে। তো এইটা যদি আপনি করতে পারেন, 2 টাকাকে 2 টাকা না ভেবে 1 টাকা ভাবতে পারেন। ধরুন আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, কোনোভাবে জমিয়েছেন, ভাবুন ওটা আসলে 50,000 টাকা। এইটা যদি করতে পারেন তাহলেই দেখবেন যে মুদ্রাস্ফীতি হচ্ছে না, ডলারের দাম কমে 50 হয়ে গেছে, তেলের দাম কমতে কমতে এমন জায়গায় পৌঁছবে যে দোকানে বোতল তেল কোক পেপসির মতো পাবেন। তো এটা খুবই সম্ভব যদি আপনি আপনার 100 টাকাকে 50 টাকা ভাবতে পারেন, যদি আরও কমিয়ে ভাবেন। তো পুরোটাই তো একটা মাইন্ডসেটের ব্যাপার, যদি আরও কমিয়ে ভাবতে পারেন তাহলে দেখবেন যে আর পৃথিবীতে কোনো সমস্যা নেই। তো এইটাকে আমার ধারণা এটাকেই বলে ধ্যান যোগ। আমি ভুল বলতে পারি, তাহলে মার্জনা করে নেবেন, ভুল বলার জন্য কেউ কেস দেবেন না আবার। তো এর মধ্যে একমাত্র যে 2টো জিনিস বাকি, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার আর আয়ুষ্মান ভারত। তো অন্নপূর্ণা ভাণ্ডার শুনতে পাচ্ছি যে এখনও নাকি পোর্টাল চালু হয়নি, ঠিক হয়েছে না ভুল আমি বলতে পারবো না। তো এই 2টো যদি চালু করে দিতে পারেন তাহলেই একদম মানে সর্বাঙ্গ সুন্দর হবে পুরো ব্যাপারটা। মানে দিল্লির সনাতনী যে নেতারা আছেন তাদের নির্দেশে সমস্তটা যদি ভালো মিটে যায় তাহলেই বাঁচোয়া। তো এই হচ্ছে নতুন সরকারের 10 দিন বলুন 15 দিন বলুন তার খতিয়ান। তো যেহেতু ডাবল ইঞ্জিন, তাই আমরা একটু কেন্দ্রীয় সরকারকেও ধরে আনলাম। তো সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মুঘল সাম্রাজ্যের আরও একবার কিন্তু পতন হয়ে গেল। তো একজন আছেন হুমায়ুন, যিনি বাবরি মসজিদ বানাবেন ঠিক করেছিলেন, কোটি টাকার কারবার, নিঃসন্দেহে তিনি মসজিদ বানিয়ে চলেছেন এবং বানিয়ে চলে সুখে থাকবেন। তো ওদিকে ফলতায় ছিলেন জাহাঙ্গীর, আপনারা জানেন তিনি আর ভোটে লড়বেন না, সম্ভবত বনবাসে যাচ্ছেন, ফলতার বনেই কোথাও একটা। ফলতায় বন আছে কিনা অবশ্য আমি ঠিক জানি না, যদি না থাকে আবারও মার্জনা করবেন। তো এছাড়াও শেখ শাহজাহান বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি সন্দেশখালীর লোক, তিনি বহুদিন আগেই তাজমহল চ্যুত। তো এইগুলো হয়ে গেছে, মুঘল সাম্রাজ্যের পতন শেষ, এইবার ক্ষমতায় আসছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি।
তো তারা ইতিমধ্যেই পলাশির যুদ্ধ ছলে বলে কৌশলে যেভাবে জিততে হয় আর কি জিতে গেছে। এইবার কিন্তু আপনাদের জন্য ইতিহাসের পরবর্তী ধাপ অপেক্ষা করছে। মন্বন্তর 76-এর মন্বন্তর সবাই জানেন, যেখানে বাংলার 1/3 লোক মারা গিয়েছিল। তো সেইটা অপেক্ষা করছে। তো তার আগে তাঁতিদের এগুলো গাল গল্প হতে পারে, আমি জানি না, নাকি আঙুল টাঙুল কেটে দেওয়া হতো, অন্তত বাংলার কুটির শিল্প তো ধ্বংস হয়েছিল। তো ইতিমধ্যেই সেটারও পুনরাবৃত্তি হচ্ছে। খুচরো কারবারিদের, ওই যে হকারদের কথা বলছিলাম, ছোট দোকানদার, তাদের আঙুল কাটা, সত্যি সত্যি আঙুল কিন্তু কেউ কাটছে না, এটা রূপকার্থে বলছি, আঙুল কাটা শুরু হয়ে গেছে। চারদিকে উমিচাঁদদের রমরমা এবং মেকলের বাবুরা, নতুন বাবুরা, হিন্দিভাষী বাবুরা দ্রুত গতিতে নতুন নতুন লব্জ রপ্ত করছেন। তো সেগুলো তো বলতেই হবে, হিন্দি ভাষা এখন অবশ্য পালনীয়। তো কে বা আগে প্রাণ করিবেক দান। তো এই সমস্তই ঠিকই আছে। তো ফলতায় বিরোধী শূন্য করে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি জয় হবে, তাতে অনেকে দুহাত তুলে নাচবেন, লাফালাফি করবেন, যেন কি দুর্ধর্ষ গণতান্ত্রিক কাণ্ড ঘটছে, সেও ঠিকই আছে। কিন্তু এর মধ্যে একটা ধাঁধা আছে যে বিপক্ষ দলের সেনাপতি কেন তার শান্তিনিকেতনে ঢুকে বসে আছেন, নড়ছেন না চড়ছেন না। আগে তিনি 10টা গাড়ির 15টা গাড়ির 25টা গাড়ির কনভয় নিয়ে চারদিকে দাপটে ঘুরে বেড়াতেন এবং কথা শুনে মনে হতো কী না কী করে দেবেন। তো তিনি কেন বেরোচ্ছেন না, চুপচাপ বসে আছেন, সেটা বোঝা যাচ্ছে না। আর এই মহেন্দ্রক্ষণে সমস্ত ছেড়ে দলের যে সুপ্রিমো, তৃণমূলের কথাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, সব ছেড়ে কেন দলীয় কার্যালয়ে গিয়ে রং করছেন, আগেই বললাম, সেটাও আমি বাবা ঠিক বুঝতে পারিনি। হতে পারে যে বাড়িতে রং বেশি হয়ে গেছে, হতে পারে যে কাজের স্পিড দেখে তিনিও মুগ্ধ, এখন হাল ছেড়ে দিয়েছেন। তো যদ্দূর শুনেছি যে বাহাদুর শাহ জাফরও এরকম করেছিলেন, সিপাহীরা যখন তাকে গিয়ে বলেছিল যে আমাদের নেতৃত্বভার গ্রহণ করুন, তিনি গ্রহণ করতে পারেননি, তিনি তখন ওই শায়েরি বা গান বাজনা এসবে ব্যস্ত ছিলেন। তো কিন্তু কথা হচ্ছে সেটা তো পলাশের যুদ্ধে শখানেক বছর পরে হয়েছিল। তো এটা হতে চলেছে 7-10 দিনের মধ্যে, 10-15 দিনের মধ্যে। কাজে এমনি কি আর বলছি যে কাজের গতি অত্যন্ত বেশি, একে তো সরকারের বেশি, বিরোধীদেরও কাজের গতি অত্যন্ত বেশি, সেটা আমরা দেখতে পাচ্ছি। 100 বছরকে দ্রুত গতিতে 15 দিনে নামিয়ে এনেছেন। তো সব মিলিয়ে ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক এবং মজাদার। তো মার্কস, মহামতি মার্কস, তার একটা উদ্ধৃতি দিয়ে শেষ করব, যে তিনি বলেছিলেন যে এইভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এটা ঠিকই, কিন্তু প্রথমবার ট্র্যাজেডি আর পরের বার হয় ফুক্কুড়ি। তো ইতিহাসের ফুক্কুড়িটা ঠিক বলেননি উনি, ওটা ইংরেজি, ইংরেজিতে তো নয়, জার্মানে লিখেছিলেন। জার্মানটা আমি জানি না, ইংরেজিতে পড়েছে, কিন্তু সেটা ঠিক হুবহু বলতে পারবো না। কিন্তু মোদ্দা জিনিসটা এই। তো আমরা দেখতে পাচ্ছি যে পুনরাবৃত্তি ফুক্কুড়ি সহ পুরোটাই হয়ে চলেছে। তার কি করব, আমিও দেখছি, আপনারাও দেখুন, ধারা বিবরণী থাকবে, আমি দিয়ে চলবো। তো চ্যানেল সাবস্ক্রাইব করুন, যদি ভিডিও ভালো লাগে হাইপ করুন, বন্ধুবান্ধবদের পাঠান। আমাদের অনুষ্ঠান যতদিন না বন্ধ করে দেওয়া হচ্ছে ততদিন চলবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই, নমস্কার।